ভ্যাসলিন তো প্রায় সবার ঘরেই থাকে, তাই না? কিন্তু ভাবুন তো, এই সাধারণ দেখতে জিনিসটার কি কোনো অসাধারণ ব্যবহার থাকতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই কিছু অবাক করা দাবির কথা জানবো, যা একটি উৎস থেকে পাওয়া গেছে। এমন কিছু ব্যবহারের কথা যা হয়তো আমরা আগে কখনো শুনিনি। প্রশ্নটা শুনলেই কেমন একটা চমক লাগে, তাই না? যে একটা সাধারণ ভ্যাসলিনের কোটাতেই লুকিয়ে থাকতে পারে সুস্থতার গোপন রহস্য। দেখুন, আমাদের সোর্স কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছে। তাদের মতে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে এই সাধারণ জিনিসটাই নাকি শরীরের শক্তি আর সতেজতা ফিরিয়ে আনতে পারে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক এই দাবিগুলোর পেছনে আসলে কি আছে। আচ্ছা, এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে দেখব। প্রথমে আমরা জানবো এই ঘরোয়া প্রতিকারটা আসলে কি, তারপর এর কি কি উপকার হতে পারে বলে দাবি করা হচ্ছে সেটা দেখব। এরপর আসবে আসল অংশটা, কিভাবে এই ভ্যাসলিন আর নারকেল তেলের মিশ্রণটা তৈরি করতে হবে আর ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, সবশেষে কিন্তু সবচেয়ে জরুরি বিষয়, এর সাথে জড়িত নিরাপত্তা সতর্কতাগুলো আমরা আলোচনা করব। তাহলে আর দেরি কেন, চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। আমাদের খুব পরিচিত একটা জিনিসের মধ্যেই নাকি লুকিয়ে আছে অজানা এক সম্ভাবনা। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু সরাসরি আমাদের সোর্স থেকে নেয়া। ভাবুন একবার, কি বিরাট একটা দাবি! বলা হচ্ছে ৯৯% মানুষই নাকি ভ্যাসলিনের এই ম্যাসাজ করার পদ্ধতির কথা জানেই না, আর এর উপকারিতা তো দূরের কথা। আসলে এই আইডিয়াটার উপর ভিত্তি করেই কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে। আচ্ছা, উপকারিতার কথা তো বলা হলো, কিন্তু প্রশ্নটা হলো ঠিক কি কি সমস্যার সমাধান হতে পারে বলে দাবি করা হচ্ছে? মানে কোন কোন রোগের কথা এখানে বলা হয়েছে? চলুন পরের স্লাইডেই সেই লিস্টটা দেখে নেওয়া যাক। দেখুন, লিস্টটা কিন্তু বেশ লম্বা, আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা এখানে বলা হয়েছে। সোর্সের দাবি অনুযায়ী এটা নাকি ইরেকটাইল ডিসফাংশন বা শীঘ্র পতনের মতো সমস্যাতেও সাহায্য করতে পারে। শুধু তাই না, জয়েন্টের ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া, এইসবকেও নাকি এটা উপকারী। এমনকি নার্ভ ব্লকেজের জন্য যে ঝিনঝিন করে বা অবশ লাগে, সেটাও নাকি কমে। আবার ধরুন, সারাদিনের ক্লান্তি আর দুর্বলতা কমাতেও এটা সাহায্য করে বলে দাবি করা হচ্ছে। মানে বুঝতেই পারছেন, দাবিগুলো কিন্তু ছোটখাটো নয়, বেশ বড় আর অনেক রকমের। এতগুলো বড় বড় দাবির কথা তো আমরা শুনলাম, এখন নিশ্চয়ই মনে হচ্ছে এই ম্যাজিক্যাল প্রতিকারটা আসলে কি দিয়ে তৈরি। চলুন এবার সেই সহজ ফর্মুলাটার দিকেই নজর দেওয়া যাক। ফর্মুলাটা কিন্তু একদমই সহজ, মাত্র দুটো জিনিস, ভ্যাসলিন আর খাঁটি নারকেল তেল। সোর্সের যুক্তিটাও বেশ ইন্টারেস্টিং। তারা বলছে ভ্যাসলিনের নিজের তো কিছু গুণ আছেই, আর নারকেল তেল ত্বকের অনেক গভীরে যেতে পারে। তো এই দুটো যখন একসাথে মেশানো হয়, তখন নারকেল তেল ভ্যাসলিনকে সাথে করে গভীরে নিয়ে যায়, আর তাতে নাকি এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। ব্যাপারটা আরো সহজে বুঝতে পারবেন এখানে। দেখুন, একদিকে আছে ভ্যাসলিন, যেটা হলো মেইন এজেন্ট বা প্রধান উপাদান, আর অন্যদিকে নারকেল তেল, যেটা অনেকটা সাহায্যকারীর ভূমিকায়। বলা হচ্ছে নারকেল তেল তার নিজের গুণে ভ্যাসলিনকে ত্বক, নার্ভ আর মাসেলের ভেতর পর্যন্ত পৌঁছে দিতে পারে। মানে একজন মূল খেলোয়াড় আর আরেকজন তাকে সাপোর্ট দিচ্ছে। অনেক তো থিওরি শোনা হলো, তাই না? এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে এই মিশ্রণটা বানাতে হবে কিভাবে, আর ব্যবহারই বা করতে হবে কিভাবে। সোর্স কিন্তু এর একটা স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছে, চলুন সেটাই দেখে নিই। প্রথমে পরিমাণটা খেয়াল করুন, নিতে হবে ঠিক আধা চা চামচ ভ্যাসলিন। সোর্স কিন্তু বারবার বলেছে পরিমাণটা যেন এর থেকে বেশি না হয়, না হলে নাকি ঠিকঠাক ফল পাওয়া যাবে না। আর এই আধা চা চামচ ভ্যাসলিনের সাথে মেশাতে হবে 1 চা চামচ খাঁটি নারকেল তেল। এখানেও কিন্তু পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনুপাতটা ঠিক রাখাটা জরুরি। আচ্ছা, এবার তাহলে পুরো প্রসেসটা একবারে দেখে নিই। 1, দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্টের মতো বানাতে হবে। 2, এরপর ওই পেস্ট থেকে অল্প একটু নিয়ে 2 হাতের তালুতে ঘষে নিন, যাতে ওটা একটু গরম হয়ে ওঠে। 3, এবার শরীরের যেখানে লাগাবেন সেখানে 10 থেকে 15 মিনিট ধরে আলতো করে ম্যাসাজ করতে হবে। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, প্রাইভেট পার্টস বা সংবেদনশীল জায়গায় ম্যাসাজ করার সময়টা কিন্তু অনেক কম, মাত্র 2 থেকে 3 মিনিট, আর সেটাও খুব হালকা হাতে। এখন প্রশ্ন হলো, এটা লাগানোর সেরা সময় কোনটা? সোর্সের মতে সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। কারণটা হলো, ঘুমের সময় তো আমাদের শরীর
নিজেকে নিজে সারিয়ে তোলে, তাই না? তো সেই সময়ে এই মাসাজটা করলে নাকি এর উপকার সবচেয়ে বেশি পাওয়া যায়। এতক্ষণ তো আমরা উপকারিতা আর ব্যবহার করার নিয়ম কানুন নিয়ে কথা বললাম, কিন্তু এবার যে অংশে আসছি সেটা হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি অংশ। যে কোনো কিছুই ব্যবহারের আগে তার ঝুঁকি বা সাইড এফেক্টগুলো জেনে নেওয়াটা কিন্তু মাস্ট। এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করুন। সোর্স কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোন কোন অবস্থায় এই মিশ্রণটা একদমই ব্যবহার করা যাবে না। উপকারের বদলে যাতে হিতে বিপরীত না হয় তার জন্য এই নিয়মগুলো জানাটা খুব খুব জরুরি। তাহলে চলুন এক এক করে দেখে নিই কি কি সতর্কতা মানতে বলা হয়েছে। প্রথমত, ত্বকে যদি কোনো রকম র্যাশ, চুলকানি, জ্বালা পোড়া বা অ্যালার্জি থাকে তাহলে এটা একদমই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ত্বকে যদি কোথাও কাটা ছেঁড়া, পোড়া বা ঘা থাকে তাহলেও এটা ব্যবহার করা নিষেধ। তৃতীয়ত, যাদের লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশনের সমস্যা আছে তাদেরও এটা এড়িয়ে চলতে বলা হয়েছে। আর সবশেষে, যাদের শরীর খুব বেশি ঘামে তাদেরও এটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কারণ সোর্সের মতে এতে নাকি স্কিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যেতে পারে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। ধরুন, যাদের আগে থেকেই হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে সোর্সের পরামর্শটা ঠিক কি? এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রশ্ন, তাই না? যে আগে থেকেই যদি কোনো ক্রনিক রোগ থাকে তাহলে কি এই টোটকাটা ব্যবহার করা সেফ হবে? হ্যাঁ, সোর্স কিন্তু এই ব্যাপারেও কিছু কথা বলেছে। সোর্সের সুপারিশ অনুযায়ী যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এটা রোজ ব্যবহার না করে সপ্তাহে 3-4 বার করতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে রোজ ব্যবহারে তেমন কোনো সমস্যা নেই বলে বলা হয়েছে। কিন্তু এর সাথে একটা কিন্তু আছে, একটা বড় শর্ত। আর এটাই হলো সেই সবচেয়ে জরুরি শর্তটা। সোর্স বলছে এই পরামর্শগুলো কেবল তাদের জন্যই যাদের ব্লাড প্রেশার আর সুগার লেভেল অলরেডি কন্ট্রোলে আছে। যদি প্রেশার বা সুগার কন্ট্রোলে না থাকে, ওঠানামা করে, তাহলে কিন্তু এই প্রতিকার ব্যবহারের আগে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একটা সোর্স দাবি করছে খুব সাধারণ দুটো জিনিস, ভ্যাসলিন আর নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে নাকি অনেক বড় বড় সমস্যার সমাধান হতে পারে। আমরা তাদের দাবিগুলো দেখলাম, ব্যবহারের নিয়ম কানুন জানলাম, আবার সতর্কতার কথাও শুনলাম। এখন শেষ প্রশ্নটা হলো, এটা কি সত্যিই একটা কার্যকরী ঘরোয়া প্রতিকার, নাকি এর পেছনে কোনো অপরীক্ষিত ঝুঁকিও লুকিয়ে আছে? এই সমস্ত তথ্য জানার পর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে ভালোভাবে ভেবেচিন্তে দেখা আর একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।